অনিশ্চিত গন্তব্যের অভিমুখে আমরা এখন একটা অভিযাত্রায় আছি। আপনার পরাশক্তির যে হেলম অফ অ্যাফেয়ার্স যারা দেখবেন সেখানে পরিবর্তন এসছে। ডেমোক্র্যাট প্রশাসনের স্থান নিয়ে নিয়েছে রিপাবলিকানরা। আপনার সিনেট বলুন, হাউস অফ কংগ্রেস বলুন, হোয়াইট হাউস বলুন, সর্বত্র তাদের জয় জয়াকার। এবং আমাদের সঙ্গে আপনার যে প্রশাসনটি ওতপ্রোতভাবে যুক্ত ছিল আপনার মার্কিন প্রশাসনের, মার্শা বার্নিকাট ফর এক্সাম্পল, তিনি বিদায় নিয়েছেন। যার সঙ্গে শোতে যুক্ত হয়ে আপনি শুধুমাত্র বাংলাদেশ নন্দিত, বিশ্বনন্দিত হয়েছেন আপনার ডোনাল্ড লু মহোদয়, তিনি বাড়ি চলে গেছেন 17 তারিখে শেষ করেছেন, বেশি দিন হয়নি। এবং লম্বা সময় ধরে বাংলার জনগণ অধীর আগ্রহে অপেক্ষায় থাকতো কবে লু হাওয়া আসবে, ঝড় উঠবে এবং হাসিনা বিদায় নেবেন। এই যে অবস্থাটা দোলাচল, তো এই যে প্রশাসন এই পরিবর্তন, এটার ইম্প্যাক্টটা কি? আমাদের ডক্টর বদিউল আলম মজুমদার সম্ভবত ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছিলেন মার্শা বার্নিকাটের জন্যে, যেটি তার শ্যালক প্রভু পছন্দ করেননি। স্থানীয় সংসদ সদস্য এবং তার যারা অনুবর্তী তাদেরকে খোঁজ খবর দেয়ায় তারা তেরে এসেছিলেন। এবং এরকমের ইনসিডেন্ট বাংলাদেশে এর আগে একবার হয়েছিল। আপনার ভারতের মাননীয় হাই কমিশনার আপনার সমর সেনের ক্ষেত্রে তাকে অ্যাবডাক্ট করার চেষ্টা হয়েছিল, সেটি ব্যর্থ হয়েছিল। জাতীয় সমাজতান্ত্রিক দলের আমাদের সহকর্মী প্রফেসর আনোয়ার হোসেনও তার মধ্যে অন্যতম অ্যাবডাক্টর হিসেবে চিহ্নিত ছিলেন। তো যাই হোক, এই ঘটনাটি এক ধরনের মনোজাগতিক আলোড়ন তৈরি করেছে মার্কিন প্রশাসনে। তারা কিন্তু সেই অর্থে সেই রকমভাবে রিয়াকশনটা দেখাননি যেটা এক্সপেক্টেড ছিল। ইরানের মতো পরিস্থিতি হতে পারতো, সেটা হয়নি। তার বদলে যেটি হয়েছে রেজিম চেঞ্জের দিকে ক্রমে অগ্রসর হয়েছে পুরো ব্যাপারটি। এখন আপনার অভিষেক অনুষ্ঠানে আমাদের নোবেল লরেট তিনি কিন্তু আমন্ত্রিত হয়েছেন বলে আমার জানা নেই। এবং ভারতের প্রধানমন্ত্রী আমন্ত্রিত হননি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গায় সমাসীন ছিলেন, অন্তত ফটো সেশনে তাই দেখা গেছে। এবং এই অভিষেকোত্তর সময়ে নবনিযুক্ত সেক্রেটারি অফ স্টেট, তারপরে নিরাপত্তা উপদেষ্টা, তাদের সঙ্গে প্রথম যিনি বৈঠকটি করেছেন বহির্বিশ্বে, তার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় জয়শঙ্কর তিনি ছিলেন। এবং সেই সঙ্গে কোয়াডের একটা বৈঠকও এক ফাঁকে করে নিয়েছেন। এবং এখন যেটা জানান দেওয়ার চেষ্টা চলছে যে বিদেশি কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে যে বৈঠক ট্রাম্প মহোদয়ের ঘটতে চলেছে সেটি সম্ভবত মোদি মহোদয়ের সঙ্গে এইটা। আর এরপরে ফাঁক দিয়ে যে বিষয়টা এসছে সেটা হচ্ছে প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি বলেছেন যে বাংলাদেশ প্রসঙ্গ ব্রিফলি আলোচনা হয়েছে, কিন্তু কি আলোচনা হয়েছে সেটি তিনি ডিপ্লোম্যাটিক নাইসিটি বজায় রেখে বলতে চাননি। তো এইরকম একটি প্রেক্ষিতে একটা বিষয় তো মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে ভারত, বিশেষ করে ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য যদি আমরা সাম্প্রতিক কিংবা ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বক্তব্য যদি আমরা বিবেচনা নিই, তারা একটা জায়গায় যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণে দ্রুত যাওয়া দরকার সেটা তারা মনে করেন, অর্থাৎ নির্বাচন তারা দ্রুত মনে করেন। ইভেন বাংলাদেশে যিনি চার্জ অ্যাফেয়ার্স হিসেবে এসছেন তাকেও যে উদ্দেশ্য নিয়ে যে লক্ষ্য দিয়ে টাস্ক দিয়ে পাঠানো হয়েছে সেটাও ওই একই আপনি বলছিলেন। তো যেটা এখানে লক্ষণীয় সেটি হচ্ছে এক্সিকিউটিভ যে অর্ডার আমাদের ট্রাম্প মহোদয় প্রদান করেছেন, তার অধীনে 90 দিনের জন্য বিদেশি সাহায্য কিন্তু স্থগিত হয়ে গেছে বাংলাদেশের নিরিখে। আর সব দেশের মতো এক্সেপশন ইসরায়েল, ইজিপ্ট
আর বার্মা অ্যাক্টের কারণে রোহিঙ্গা, এটি নিয়ে আবার আমাদের সরকারের পক্ষ থেকে এক ধরনের বাহাবা নেওয়ার একটা চেষ্টা চলেছে। আমার কাছে মনে হয়েছে এটি অসাধু একটা চেষ্টা, কারণ হচ্ছে এটা গ্লোবাল পলিসির অংশ এবং রিড্রয়িং অফ দ্য ম্যাপ ট্যাপ অন্যান্য বিষয়গুলো কিন্তু এর হাত ধরেই অগ্রসর হচ্ছে। তো সেখানে এইভাবে সস্তা জনপ্রিয়তা অর্জনের যে চেষ্টা, এটা থেকে বিরত থাকাটা দরকার ছিল। আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা বরং যথেষ্ট ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন। তিনি জানান দিয়েছেন যে আমাদের দেখতে হবে সামনে কোন দিকে কী অবস্থায় যাচ্ছে, আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করবার চেষ্টা করতে হবে এই বিষয়টা। আর ভারতের মাননীয় সেনাপ্রধান সকল ধরনের পূর্ববর্তী যে দৃষ্টান্ত আছে তার বাইরে গিয়ে খোলামেলা বলে দিয়েছেন যেই কথাটি বলবার কথা পররাষ্ট্রমন্ত্রীর কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীর বা প্রধানমন্ত্রী ভারতের, তিনি বলেছেন যে বাংলাদেশে নির্বাচিত সরকার যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে না। এখন মনে রাখতে হবে যে ফোর্ট উইলিয়াম ম্যাটার করে। ইস্টার্ন কমান্ড, বাংলাদেশ ৭১-এ ভারত জয় করেছিল লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে, এবং সে কারণে এখন পর্যন্ত প্রতি বছর তারা আনুষ্ঠানিকভাবে ১৬ই ডিসেম্বর তাদের বিজয় দিবস হিসেবে, ইস্টার্ন কমান্ডের বিজয় দিবস হিসেবে তারা পালন করেন ঘটা করে। সেখানে উইথ ডিউ রেসপেক্ট বাংলাদেশের কোনো স্পেস কিন্তু নেই। ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ এবং সেই যুদ্ধে পাকিস্তানের পরাজয়, মাশরেকে পাকিস্তানের পতন, তদস্থলে ভারতের এই প্রশাসনের এখানে বিজয়, সেটি সামরিক বেসামরিক সকল অর্থেই। এখন এখানটায় এই যে বক্তব্যটা, এটার সূত্র ধরে পরবর্তীতে আমরা যদি ফোরফ্রন্টে দেখি ইস্টার্ন কমান্ড ম্যাটার করছে। আর আমাদের এখানটায় আমরা সবাই জানি যে সম্প্রতি আপনার আইএসআই কিংবা পাকিস্তানের সামরিক ডেলিগেশনকে জড়িয়ে নানান রকমের প্রেস রিপোর্টিং কিন্তু হয়েছে, এবং আমাদের নর্দার্ন শিল্ড বলে পরিচিত রংপুর, সেখানে ৩টি যে সেনানিবাস আছে আমাদের সহ আলোচক খুব ভালো করে জানেন, সৈয়দপুর কিংবা আমাদের ধাপে অবস্থিত যেই সেনানিবাস কিংবা আরেকটি কোলাহাটি, এই যে সেনানিবাসগুলো, তারপর আমাদের ফেনী নেক বলে পরিচিত যে অঞ্চল, তার সন্নিকটে যে নয়াবাজারে অবস্থিত আমাদের চট্টগ্রাম সেনানিবাস, ইত্যকার স্থাপনাগুলো শোনা যায় যে তারা ভিজিট করেছেন। আবার আমাদের সহকর্মী প্রফেসর শাহিদুজ্জামান যে উদার্ত আহ্বান জানিয়েছেন যে বাংলাদেশে যদি 2টি নিউক্লিয়ার ওয়ারহেড পাকিস্তান মোতায়েন করে, তার কন্ট্রোল পাকিস্তানের হাতে থাকবে, কিন্তু সয়েলটা হবে এখানে, এবং টার্গেট ডেফিনেটলি দিল্লি দূর অস্ত আর থাকবে না তখন সেইভাবে। এবং এই যে ডেলিগেশনটা এসছে তারা কিন্তু টুক করে রূপপুরেও চলে গেছে, এবং সেখানে সম্ভাব্যতা যাচাই টাচাই ইত্যাদি নানান রকমের ওয়াইল্ড সব আপনার ইমাজিনেশন কিন্তু উত্থিত হয়েছে এর মধ্য দিয়ে, এবং আমাদের প্রতিবেশীরা ডেফিনেটলি খুব কমফোর্টেবল নয়। প্রধান উপদেষ্টা পাকিস্তানে যাবার আগ্রহ ব্যক্ত করেছেন। জি, এবং ইতিমধ্যে নৌ মহড়া, যৌথ মহড়ার যে ব্যাপারটা, সেটাও কিন্তু নতুন ইতিহাস তৈরি করেছে। আপনার 1971-এর পরে গত 53 বছরে এই ধরনের যৌথ মহড়া ছিল অভাবিতপূর্ব একটা বিষয়। সেখানে আপনার এ মাসের 31 তারিখ পর্যন্ত বিএসএফ কিন্তু এক ধরনের সতর্কতা জারি করেছে আমাদের সীমান্তে। কেন এই সময় সে বিষয়গুলো নিয়েও আমাদের ভাবতে হবে। আর দেশে এখন যে অরাজক পরিস্থিতি, সেটার ওপর কতটা আমাদের নিয়ন্ত্রণ আছে আর কতটা আমাদের প্রতিবেশীদের নিয়ন্ত্রণ আছে বা সম্পর্ক আছে, সেটা নিয়েও নানান রকমের প্রশ্ন কিন্তু মানুষের মনে আছে। তো ফলে আমরা একটা বোন অফ কন্টেনশনে পরিণত হয়েছি। একটা সময় বলা হতো সুপার পাওয়ার রাইভেলারির আপনার প্রক্সি ওয়ারের ক্ষেত্র, এখন রিজিওনাল যে পাওয়ারগুলো আছে, প্রতিবেশী রাষ্ট্র ভারত, দূর প্রতিবেশী পাকিস্তান, আরেক প্রতিবেশী চীনের আপনার যে ব্যাকইয়ার্ড, আমরা সেখানটায় এই যে অবস্থাটা, সেইটি কিন্তু আর যাই হোক
স্বস্তির পরিচয় বহন করে না। আর এরকম একটি পরিবেশ পরিস্থিতি আর যাই হোক ইনভেস্টমেন্ট কিন্তু হবে না। আরেকটা কথা আমি এই প্রসঙ্গে বলে রাখি, আপনার প্রফেসর ইউনূসের কাছ থেকে আমাদের যে প্রত্যাশাটা ছিল সেইটি কতটা পরিপূরিত হবে আমার পিঞ্চ অফ সল্ট বড় প্রশ্নবোধক চিহ্ন আছে মনে। এই জন্যে যে উনি কিন্তু সোশ্যাল বিজনেসের প্রবক্তা, দান ধ্যান অনুকম্পা এবং আপনার অ্যালট্রুইজমের সঙ্গে যুক্ত এই বিষয়গুলো, যে ব্যাপকভাবে ইনভেস্টমেন্ট যেটাকে যেই অর্থে আমরা বলি সেইটি অ্যাট্রাক্ট করবার জন্যে তিনি কতটা আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব হিসেবে ওই যারা বিনিয়োগকারী তাদের কাছে পরিচিত বা আস্থার একজন প্রতীক, সেটা নিয়ে আমার বড় সন্দেহ আছে।